মানুষের চামড়া কতটা চাবুকের আঘাত সহ্য করতে পারে, কতটা ক্ষতবিক্ষত হলে একটা পিঠ মানুষের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক হয়ে দাঁড়ায়। 1863 সালের আমেরিকার সেই নরককুণ্ডু, যেখানে কালো মানুষের রক্ত দিয়ে লেখা হচ্ছিল সাদা মানুষদের সাম্রাজ্য। আজকের গল্পটি এমন এক মানুষের যার পিঠের ক্ষতচিহ্ন পুরো পৃথিবীকে কৃতদাসপ্রথার নির্মমতার বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল। চারিদিকে জঙ্গল, জলাভূমি, বিষাক্ত সাপ আর ক্ষুধার্ত শিকারী কুকুর। তার পেছনে তারা করে বেড়াচ্ছে এক নিষ্ঠুর জল্লাদ। বাঁচার কোনো উপায় নেই, কিন্তু তাও সে দৌড়াচ্ছে, কারণ তার বুকে জ্বলছে স্বাধীনতার আগুন এবং পরিবারকে ফিরে পাওয়ার অদম্য ইচ্ছা। তো দেরি না করে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন, এমানসিপেশন। 1863 সাল আমেরিকার ইতিহাসের এক অস্থির সময়। চারিদিকে গৃহযুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের মাঝেই দাসপ্রথার বিরুদ্ধে শুরু হয়েছে বড় পরিবর্তন। কিন্তু কাগজে কলমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে হাজার হাজার কৃষ্ণাঙ্গ মানুষ তখনও শিকলে বন্দি জীবন কাটাচ্ছে। আর ঠিক এমন সময় আমরা পরিচিত হয় পিটার নামের এক মানুষের সঙ্গে। এদিকে পিটার তার স্ত্রী আর সন্তানদের নিয়ে সাধারণ একটা জীবন কাটানোর চেষ্টা করছে। দিনের পর দিন কঠোর পরিশ্রমের মাঝেও তার পরিবারের জন্য ভালোবাসা আর ঈশ্বরের প্রতি বিশ্বাস একটুও কমেনি। নিজের ঘরে বসে সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল। তার চোখে তখনও একটা স্বপ্ন ছিল, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ঠিক তখনই কয়েকজন লোক এসে তাকে তাদের সঙ্গে যেতে বলে। পিটার প্রথমেই অস্বীকার করে। সে বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে, তাই সে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে হাতাহাতিও শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হলো, একজন মানুষ আর কতক্ষণ একা লড়াই করতে পারে? যখন তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়, তখন পিটারের সামনে আর কোনো পথ খোলা থাকে না। নিজের নিরাপত্তার জন্য নয়, বরং স্ত্রী আর সন্তানদের বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। এরপর তাকে অন্য অনেক দাসের সঙ্গে একটি গাড়িতে তুলে দেওয়া হয়। ভাবো একবার, একজন মানুষ জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জানে না সে আর কখনো তার পরিবারকে দেখতে পারবে কিনা, তবু তাকে সবকিছু মেনে নিতে হচ্ছে। এদিকে পিটারের পরিবার অসহায় চোখে তাকিয়ে থাকে। তার স্ত্রী আর সন্তানদের চোখে তখন শুধু আতঙ্ক আর কান্না। কিন্তু গাড়িটা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। এরপর কেটে যায় প্রায় অনেক দিন। দীর্ঘযাত্রার পর তারা পৌঁছে যায় এক ভয়ঙ্কর কনফেডারেট ক্যাম্পে। দূর থেকে জায়গাটা দেখে বোঝা যায় এখানে মানুষের কোনো মূল্য নেই। চারিদিকে কাদা, ধুলো আর ক্লান্ত মানুষের ভিড়। সেখানে অসংখ্য দাসকে দিয়ে রেল লাইন নির্মাণের কাজ করানো হচ্ছে। পিটার চারপাশে তাকিয়ে অবাক হয়ে যায়। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পরিশ্রম, নির্যাতন আর মৃত্যু। এমনকি অনেক মানুষের কাটা মাথা খুঁটির মধ্যে দেখা যায়, যেন তাদের জীবনের কোনো মূল্যই ছিল না। কিছুক্ষণ পর নতুন আসা দাসদের কাজ ভাগ করে দেওয়া হয়। পিটারকেও রেল লাইন নির্মাণের কাজে পাঠানো হয়। এদিকে কাজের পরিবেশ ছিল একেবারেই অমানবিক। যে একটু ধীর গতিতে কাজ করছে তাকে মারধর করা হচ্ছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তার প্রতিও কোনো দয়া দেখানো হচ্ছে না। ঠিক এমন সময় পিটার দেখতে পায় এক দাসকে নির্মম ভাবে প্রহার করা হচ্ছে। লোকটার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছিল না। এটা দেখে পিটার আর চুপ থাকতে পারে না। সে এগিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গেই একজন প্রহরী তার দিকে অস্ত্র তাক করে। আর তখনই পিটার বুঝতে পারে এখানে মানবতার কোনো মূল্য নেই। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় পুরো শিবিরের প্রধান জিম ফাইজেল। লোকটার চেহারা দেখেই বোঝা যায় সে অত্যন্ত নিষ্ঠুর। পরে অন্য দাসদের কাছ থেকে পিটার জানতে পারে এই মানুষটার ভয়ে সবাই আতঙ্কে থাকে। সে দাসদের ওপর অমানবিক অত্যাচার চালায়, এত বেশি কাজ করায় যে রাতের বেলা তাদের হাঁটার শক্তিও থাকে না। এমনকি যারা পালানোর চেষ্টা করে তাদের মুখে এক ধরনের চিহ্ন গরম করে ছ্যাঁকা লাগিয়ে দেয়, যাতে সে পরে পালানোর সাহস না করে। দিনের পর দিন এমন পরিশ্রমের পর রাত হলেই সবাইকে বন্দি করে রাখা হয়। সেই রাতেই পিটার অন্য দাসদের সঙ্গে কথা বলতে শুরু করে। সে তাদের জিজ্ঞেস করে তারা কি নিজেদের পরিবারকে মনে করে না, কিন্তু তাদের উত্তর শুনে পিটার অবাক হয়ে যায়। তারা জানায় তারা আর স্বাধীনতার আশা করে না। তারা বিশ্বাস করে এই জায়গা থেকেই তাদের মৃত্যু হবে। তাদের চোখ থেকে স্বপ্ন অনেক আগেই হারিয়ে গেছে। কিন্তু পিটার অন্যরকম, সে এখনো বিশ্বাস হারায়নি। সে দৃঢ়ভাবে বলে ঈশ্বর একদিন না একদিন তাদের মুক্তির পথ দেখাবেন। আর এখান থেকেই পিটারের সঙ্গে অন্যদের পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে, কারণ চারপাশে সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন সে আশা ধরে রেখেছে। আর অনেক সময় ইতিহাস বদলে যায় ঠিক এমন একজন মানুষের কারণেই, যে শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়ে না। পরের দিন সকাল হতেই আবার শুরু হয় সেই একই নরক যন্ত্রণা। সূর্য ওঠার আগেই সবাইকে
কাজে নামিয়ে দেওয়া হয়। কারো শরীরে শক্তি নেই, কারো চোখে ঘুম নেই, তবুও কাজ থামে না, কারণ এখানে কাজ বন্ধ মানেই শাস্তি, আর শাস্তি মানেই মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক তখনই পিটার একটা গুরুত্বপূর্ণ কথা শুনতে পায়। কয়েকজন সৈন্য নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের কথায় উঠে আসে একটা নাম, আব্রাহাম লিঙ্কন। তারা বলছিল লিঙ্কন নাকি দাসদের মুক্ত করার ঘোষণা দিয়েছেন। এই কথাটা শুনেই পিটারের বুকের ভেতর আবার আশার আলো জ্বলে ওঠে। ভাবো একবার, যে মানুষটা গতকাল পর্যন্ত চারিদিকে শুধু হতাশা দেখছিল, সে হঠাৎ জানতে পারলো স্বাধীনতার একটা সুযোগ হয়তো সত্যিই এসেছে। কিন্তু সমস্যা হলো, এই খবরটা দাসদের কাছে পৌঁছালেও তাদের মালিকরা সেটা মানতে রাজি নয়। ঠিক তখনই আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। একজন দাসকে শুধুমাত্র সামান্য একটা ভুলের জন্য হত্যা করার প্রস্তুতি চলছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছিল যে একজন মানুষের জীবন এখানে একটা পোকামাকড়ের চেয়েও কম মূল্যবান। এদিকে পিটার পুরো বিষয়টা দেখছিল। তার চোখ মুখে প্রতিবাদের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। আর সেই কারণেই প্রধান জিম এবার তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পিটারকে সবার সামনে বেঁধে ফেলা হয়। তারপর তার সামনে নিয়ে আসা হয় ভয়ঙ্কর শিকারী কুকুর। উদ্দেশ্য একটাই, তার সাহস ভেঙে দেয়া, অন্য দাসদের দেখিয়ে দেয়া যে কেউ যদি মাথা তুলতে চায় তাহলে তার পরিণতি কি হবে। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কে জমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কিছুর পরও পিটার ভেঙে পড়ে না। কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়া হয়, আর খাবার সময় সে অন্য দাসদের সঙ্গে কথা বলতে শুরু করে। তাদের মধ্যে উপস্থিত ছিল গর্ডন, জন আর টমাস। সে তাদের বলে, যদি সত্যি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়ে থাকে তাহলে তারা কেন এখনো এখানে বন্দী, কেন তারা এখনো অত্যাচার সহ্য করছে। পিটারের কথাগুলো তাদের মন ছুঁয়ে যায়, কারণ বহুদিন পর প্রথমবারের মতো কেউ তাদের সামনে স্বাধীনতার কথা বলছে। এদিকে ধীরে ধীরে তারা পিটারের কথায় বিশ্বাস করতে শুরু করে। তাদের ভেতরেও একটা প্রশ্ন জাগতে থাকে, যদি সত্যি মুক্তি এসে থাকে তাহলে তারা এখনো সেগুলো বন্দী কেন। কিন্তু ঠিক তখনই ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। কাজ করতে করতে একজন দাস মারা যায়। প্রহরীরা তার মৃতদেহ সরিয়ে ফেলার নির্দেশ দেয়। পিটারকে বলা হয় মৃতদেহটা একটা গর্তে ফেলে মাটি চাপা দিতে। প্রথমে সে নির্দেশ মেনে কাজ করতে থাকে, কিন্তু গর্তের কাছে গিয়ে সে এমন কিছু দেখে যা তার ভেতরে সমস্ত রাগকে জাগিয়ে তোলে। সেখানে আগেও অনেক দাসকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মৃত মানুষদের স্তূপ যেন এই শিবিরের আসল ইতিহাস বলে দিচ্ছিল। আর তখনই পিটার বুঝে যায় এখানে থাকলে তারও একই পরিণতি হবে। এখন প্রশ্ন হলো, সে কি করবে? চুপচাপ মৃত্যুর অপেক্ষা করবে, নাকি জীবনের ঝুঁকি নিয়ে পালানোর চেষ্টা করবে? পিটার দ্বিতীয় পথটাই বেছে নেয়। ঠিক সুযোগ বুঝে সে হঠাৎ প্রহরীদের ওপর আক্রমণ করে বসে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যে কেউ প্রথমে কিছু বুঝতেই পারে না। একজন প্রহরী মাটিতে পড়ে যায়, আর সেই সুযোগে পিটার দৌড় দিতেই শুরু করে। এদিকে অন্য দাসরাও বুঝে যায় এটাই হয়তো তাদের শেষ সুযোগ। তারাও পালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো শিবিরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রহরীরা গুলি চালাতে শুরু করে। চারিদিকে শুধু চিৎকার আর দৌড়াদৌড়ি। অনেক দাস গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু পিটার থামে না। সে দৌড়াতেই থাকে, কারণ সে জানে আজ যদি ধরা পড়ে তাহলে আর কোনোদিন পরিবারের কাছে ফিরে যাওয়া সম্ভব হয় না। আর ঠিক এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বিপজ্জনক যাত্রা। একদিকে জঙ্গল, অন্যদিকে শিকারী কুকুর, আর তার পেছনে লেগে আছে সেই নিষ্ঠুর জিম ও তার সহযোগী হ্যারিংটন ও নোলস। আর নোলস হলো একজন কৃষ্ণাঙ্গ ট্যাকার, যে নিজের বাঁচার তাগিদে নিজের জাতির মানুষদেরই শিকার করে। এখন পুরো ব্যাপারটা আর সাধারণ পালিয়ে যাওয়া ঘটনা নেই, এটা যেন মানুষ শিকারের খেলায় পরিণত হয়েছে। এদিকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে পিটার ও তার সঙ্গীরা একটা জলাভূমির কাছে পৌঁছে যায়। সামনে বিশাল একটা পানি ভরা এলাকা। তবে সমস্যা হলো, পানির ভেতরে বিপদ আছে কিনা সেটা কেউ জানে না। ঠিক তখনই টমাস পানির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। সে একটা বিশাল কুমির দেখতে পায়, আর সেই ভয়ে সে পিটারের সঙ্গে পানিতে নামতে রাজি হয় না। কিন্তু পিটারের সামনে বিকল্প কোনো পথ ছিল না। সে জানতো পেছনে শিকারী কুকুর আছে, তাই পিটার, গর্ডন আর জন পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পরই শিকারী কুকুরগুলো টমাসের গায়ে ঝাঁপিয়ে আক্রমণ করে, আর তার পেছনেই পৌঁছে যায় সেই জিম, হ্যারিংটন আর নোলস। টমাস ভয়ে কাঁপছিল। সে ভেবেছিল হয়তো তাকে বাঁচতে দেয়া হবে, কিন্তু বাস্তবতা আরো নির্মম ছিল। প্রথমে তাকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়, কিন্তু পরের মুহূর্তেই তাকে গুলি করে হত্যা করা হয়। ভাবো একবার, স্বাধীনতার আশায় সে পালাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মুক্তির বদলে মৃত্যু পেল। আর কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহটা জলাভূমির কুমিরের শিকার হয়ে যায়। এদিকে পিটার, গর্ডন আর জন
আরো গভীর জঙ্গলে ঢুকে পড়ে। তারা বুঝতে পারে সবাই একসঙ্গে থাকলে ধরা পড়ার সম্ভাবনা বেশি, তাই একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়, সবাই আলাদা আলাদা পথে যাবে। যদি একজনও বেঁচে যেতে পারে তাহলে অন্তত কারো স্বাধীনতা নিশ্চিত হবে। সিদ্ধান্তটা শুনতে সহজ হলেও বাস্তবে ভীষণ কষ্টের, কারণ এতদিনের সঙ্গীদের ছেড়ে একা অজানা পথে হাঁটতে হবে। তবু তারা সেটাই করে। এবার পিটার সম্পূর্ণ একা হয়ে যায়। চারিদিকে শুধু জঙ্গল, না আছে খাবার, না আছে নিরাপত্তা, শুধু আছে বেঁচে থাকার তীব্র ইচ্ছা। কিছুক্ষণ পর সে একটা বড় বাড়ির কাছে পৌঁছে যায়। সেখানে ধনী শ্বেতাঙ্গ পরিবারের বসবাস ছিল। পিটার খুব সাবধানে এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা ছোট মেয়ে তাকে দেখে ফেলে। মেয়েটার চিৎকার পুরো পরিস্থিতি বদলে দেয়, কারণ সেই আওয়াজ দূর পর্যন্ত পৌঁছে যায় আর শিকারীরাও বুঝে যায় পিটার আশেপাশেই আছে। এখন আবার শুরু হয় ধাওয়া। পিটার প্রাণপণে দৌড়াতে থাকে। তার পায়ে ইতিমধ্যেই আঘাতে লেগেছে, প্রতিটা পদক্ষেপ যন্ত্রণা হচ্ছে, তবুও সে থামছে না, কারণ সে জানে থামা মানেই শেষ। কিছু দূর গিয়ে সে একটা নোংরা জলাভূমি দেখতে পায়, আর তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে পুরো শরীর নিয়ে পানির নিচে লুকিয়ে পড়ে, শুধু নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। ওদিকে শিকারীরা সেখানে পৌঁছে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। জিম জলাভূমিটার দিকে তাকায়, কিন্তু ভিতরে কুমির থাকার সম্ভাবনা দেখে সে ধরে নেয় কোনো মানুষ এখানে লুকাতে পারবে না। ফলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে অনেকক্ষণ পর পিটার যখন পানি থেকে বেরিয়ে আসে, তখন মনে হয় সে আপাতত বিপদমুক্ত, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। হঠাৎ করেই পানির ভেতর থেকে একটা বিশাল কুমির তাকে আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় জীবন মৃত্যুর লড়াই। একদিকে ক্ষুধার্ত কুমির, অন্যদিকে আহত আর ক্লান্ত পিটার। জাস্ট চিন্তা করো, কয়েক ঘন্টা আগেও লোকটা বন্দুকধারীদের হাত থেকে পালাচ্ছিল, আর এখন তাকে লড়তে হচ্ছে একটা কুমিরের সঙ্গে। কুমিরটা তাকে পানির নিচে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পিটারও হার মানার মানুষ নয়। নিজের কাছে থাকা ছুরি দিয়ে সে বারবার আঘাত করতে থাকে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর কুমিরটা নিস্তেজ হয়ে যায়। পিটার প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু তার শরীর আরো ভয়াবহভাবে জখম হয়ে যায়। কুমিরের সঙ্গে সেই ভয়ঙ্কর লড়াইয়ের পর পিটারের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে, হাঁটতেও কষ্ট হচ্ছে, কিন্তু সে জানে এখন থেমে গেলে সব শেষ। এদিকে শিকারীরা এখনো তার পিছু ছাড়েনি। শিকারী কুকুরগুলো চারিদিকে তার গন্ধ খুঁজছে, আর জিম বিশ্বাসই করতে পারছে না যে একজন দাস এতক্ষণ ধরে তার হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। ওদিকে পিটার নিজের ক্ষতগুলো কোনোভাবে সামলানোর চেষ্টা করে। সে বুঝতে পারে যদি কুকুরগুলো তার গন্ধ পেয়ে যায় তাহলে আর রক্ষে নেই। তাই পরদিন সকালে সে নিজের শরীরে কাদা মাখতে শুরু করে। এই কাদায় এখন তার একমাত্র ঢাল, কারণ এতে শরীরের গন্ধ অনেকটা লুকিয়ে ফেলা সম্ভব। জাস্ট চিন্তা করো, একজন মানুষকে বাঁচার জন্য নিজের শরীর কাদায় ঢেকে ফেলতে হচ্ছে, যেন শিকারী কুকুরগুলো তাকে খুঁজে না পায়। এদিকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর পিটার একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পায়। দীর্ঘ সময় পর প্রথমবারের মতো সে একটু আশ্রয়ের সুযোগ পায়। ঘরের ভেতরে ঢুকে সে কিছু পানি খুঁজে পায়, তারপর নিজের ক্ষতগুলোর দিকে তাকায়। অবস্থা এতটাই খারাপ যে রক্তপাত বন্ধ হচ্ছে না। তখন সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। আগুনে একটা ধাতব জিনিস গরম করে নিজের ক্ষতের উপর লাগাতে শুরু করে। ভয়ঙ্কর যন্ত্রণায় তার পুরো শরীর কেঁপে ওঠে, কিন্তু তার সামনে আর কোনো উপায়ও ছিল না, কারণ যদি রক্তপাত বন্ধ না হয় তাহলে শিকারীদের হাতে ধরা পড়ার আগেই সে মারা যাবে। এরপর সে ধোঁয়া তৈরি করে গাছের ওপর থেকে মধু সংগ্রহ করে, আর সেই মধু নিজের ক্ষতের ওপর লাগাতে শুরু করে। এটা ছিল তার নিজের মতো করে চিকিৎসা করার চেষ্টা। কিন্তু ঠিক তখনই নতুন বিপদ দেখা দেয়। ধোঁয়া দেখে দূর থেকে জিম বুঝে যায় পিটার ওখানেই আছে, আর জিম আবারও তার লোকজন নিয়ে ওই দিকেই এগোতে শুরু করে। পিটারও ব্যাপারটা বুঝতে পারে, তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে সে একটা ছোট নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে গল্প কিছুক্ষণের জন্য আমাদের ফিরিয়ে নিয়ে যায় পিটারের পরিবারের কাছে। পিটার পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু তার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। একদিন একটা লোক তার স্ত্রীর কাছে আসে। সে জানায় আরো শ্রমিক দরকার। আসলে লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তার অন্য কিছুই দরকার, শ্রমিক নয়। আর সেই কারণেই এবার তার স্ত্রীকেও নিয়ে যাওয়া হবে। ভাবো একবার, একদিকে স্বামী জানে না সে বেঁচে আছে কিনা, আর অন্যদিকে স্ত্রীকেও দাস হিসাবে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পরিবারটা যেন চারিদিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। তবে পিটারের স্ত্রী সহজে হার মানার মানুষ নয়। সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, এমন একটা সিদ্ধান্ত যা শুনলে যে কেউ শিউরে উঠবে। কারণ সে জানে যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে হয়তো তাকে নিয়ে যাওয়া হবে না। আর সেই কারণেই সে নিজের হাত মেশিনে ঢুকিয়ে ফেলে, যার ফলে তার হাত জখম হয়ে যায়। একজন মায়ের কাছে নিজের সন্তানদের পাশে থাকার ইচ্ছা কতটা শক্তিশালী হতে পারে, এই ঘটনাটা সেটাই প্রমাণ করে।
এদিকে জঙ্গলের ভেতর পিটার এখনো এগিয়ে চলেছে। অনেকটা পথ অতিক্রম করার পর হঠাৎ করেই সে জনের দেখা পায়। প্রথমে জন তাকে সন্দেহ করে, কারণ সে ভাবছিল হয়তো পিটার শিকারীদের নিয়ে এসেছে। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর তারা একে অপরকে বিশ্বাস করতে শুরু করে। দুজনেই একই অবস্থার মানুষ, দুজনেই স্বাধীনতার খোঁজে পালিয়ে বেড়াচ্ছে। তাই তারা কিছু সময় একসঙ্গে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্য যেন তাদের পিছুই ছাড়ছিল না। কিছুক্ষণ পর শিকারী কুকুরগুলোর শব্দ আবার শোনা যায়। জিম এবং তার লোকজন তাদের কাছাকাছি পৌঁছে গেছে। পিটার দ্রুত গিয়ে একটা বড় গাছের নিচে লুকিয়ে পড়ে, আর জন উপরে উঠে বসে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে শিকারীদের চোখ পড়ে যায় জনের দিকে। আর তারপর যা ঘটে সেটা সত্যি হৃদয় বিদারক। জন সাহস করে বলে, আমরা এখন স্বাধীন। কিন্তু জিম স্বাধীনতার কোনো মূল্যই দেয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই গুলির শব্দ শোনা যায়, আর জন গাছ থেকে নিচে পড়ে যায়। তারপর জিম তার গলা কেটে ঝোলায় ভরে নিয়ে সেইখান থেকে চলে যায়। পিটার সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ভাবো একবার, চোখের সামনে একজন মানুষকে মরতে দেখছো, অথচ তাকে বাঁচানোর কোনো উপায় তোমার নেই। এই অসহায় অনুভূতিটাই তখন পিটারকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। পিটার মৃতদেহটার দিকে তাকিয়ে গভীরভাবে কষ্ট পায়, কারণ কয়েকদিন আগেও তারা একই শিবিরে বন্দী ছিল, একই অত্যাচার সহ্য করছিল। আজ সেই মানুষটা আর বেঁচে নেই। এদিকে অন্যদিকে পিটারের পরিবারও চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। তার স্ত্রী জানে না পিটার আদৌ জীবিত আছে কিনা, তবু সে সন্তানদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে, কারণ এখন তাদের পরিবার একজনও হারিয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। ওদিকে রাত নামার পর পিটার আবার পথ চলা শুরু করে। জঙ্গলের ভেতর দিয়ে এগোতে এগোতে হঠাৎ সে দূরে আগুনের আলো দেখতে পায়। প্রথমে সে ভাবে হয়তো কোনো মানুষের বস্তি, কিন্তু কাছে যেতেই সে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। একটা ঘোড়া আগুনে পুড়ে ছুটে বেড়াচ্ছে, চারপাশে ধোঁয়া আর আগুন। দৃশ্যটা যেন যুদ্ধক্ষেত্রের মতো। পিটার সাবধানে সামনে এগোয়, আর তখন সে বুঝতে পারে যে বাড়িটায় সে আগে এসেছিল, যেখানে বাচ্চা মেয়েটি তাকে দেখে রানার রানার বলে চেঁচিয়েছিল, সেই বাড়িটায় এখন পুরোপুরি পুড়ে গেছে। দেয়াল ভেঙে পড়েছে, চারিদিকে ছাই আর ধ্বংসস্তূপ। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখে কেউ বেঁচে আছে কিনা। সেখানে কিছু খাবারের সন্ধান পায়, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় তার নজরে আসে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো একটা ছোট মেয়ে জীবিত অবস্থায় পড়ে আছে। মেয়েটা গুরুতর আহত। পিটার সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা শুরু করে। এই মুহূর্তে সে নিজের কথা ভাবছে না, বরং একটা অচেনা শিশু জীবন বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু ভাগ্য যেন বারবার তার বিরুদ্ধে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে হ্যারিংটন তার দিকে বন্দুক তাক করে। হ্যারিংটন তাকে দাঁড়াতে বলে। পিটার অনুরোধ করে, আগে মেয়েটাকে সাহায্য করতে দাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মেয়েটার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। মৃত্যুর আগে সে নিজের গলায় থাকা একটা লকেট পিটারের হাতে তুলে দেয়, আর কয়েক মুহূর্ত পরেই তার জীবন শেষ হয়ে যায়। এই দৃশ্যটা পিটারকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে এতক্ষণ নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়ছিল, কিন্তু এবার তার সামনে একটা নিরপরাধ শিশুর মৃত্যু ঘটে গেল। আর ঠিক তখনই তার ভেতরের সমস্ত রাগ বিস্ফোরিত হয়। পিটার হঠাৎ আক্রমণ করে বসে, হ্যারিংটনের অস্ত্র কেড়ে নিয়ে তাকে হত্যা করে। তারপর নোলসকেও সেখানেই মেরে ফেলে। চারপাশে কুকুরের চিৎকার, বন্দুকের শব্দ আর আগুনের আলো। কিন্তু এবার পিটার আর আগের মতো ভীত নয়। সে যেন ধীরে ধীরে একজন শিকার থেকে যোদ্ধায় পরিণত হচ্ছে। কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে এসে সে আবার দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হাতে থাকা বন্দুক দিয়ে সে জিমের শিকারী কুকুরগুলোকেও মেরে ফেলে। সারা রাত দৌড়ানোর পর ভোরের আলো ফুটতে শুরু করে, আর ঠিক তখনই তার সামনে এক নতুন দৃশ্য দেখা দেয়। দূরে বিস্ফোরণের শব্দ, ধোঁয়া উঠছে, চারিদিকে যুদ্ধের চিহ্ন। পিটার বুঝতে পারে সে এমন একটা এলাকায় পৌঁছে গেছে যেখানে বড় ধরনের যুদ্ধ চলছে। সে দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু তার দুর্ভাগ্য, জিম এখনো তার পিছু ছাড়েনি। এতদিন ধরে ধাওয়া করার পর অবশেষে জিম আবার তাকে খুঁজে পায়। সে বন্দুক তাক করে পিটারের সামনে দাঁড়ায়। এবার আর পালানোর সুযোগ নেই। পিটার তখন ক্লান্ত, আহত এবং প্রায় শক্তিহীন। অন্যদিকে জিম আত্মবিশ্বাসে ভরপুর। সে মনে করছে অবশেষে তার শিকার তার হাতে ধরা পড়েছে। সে বন্দুকের নল পিটারের দিকে তাক করে অহংকারের সঙ্গে কথা বলতে শুরু করে, যেন এতদিনের শিকার শেষ করার আনন্দ সে উপভোগ করছে। পিটার বুঝতে পারে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো সব শেষ হয়ে যাবে। তার পরিবারের কাছে ফেরা হবে না, স্বাধীনতার স্বপ্নও শেষ হয়ে যাবে।
কিন্তু ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত একটা ঘটনা। হঠাৎ দূর থেকে একটা গুলির শব্দ শোনা যায়। পরের মুহূর্তেই জিমের শরীর কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। যে মানুষটা এতদিন ধরে অসংখ্য দাসের জীবন ধ্বংস করেছে, সেই মানুষটাই এবার নিজের মৃত্যুর মুখোমুখি হয়। পিটার অবিশ্বাসের চোখে দৃশ্যটা দেখছিল। কয়েক মুহূর্ত আগেও যে লোকটা নিজেকে অপ্রতিরোধ ভাবছিল, সে এখন মাটিতে পড়ে আছে। আর পিটার মনে মনে বুঝতে পারে, মানুষ যতই ক্ষমতাবান হোক, একদিন তার হিসাব দিতেই হয়। তখনই কিছু সৈন্য সেখানে পৌঁছে যায়। এরাই হলো আব্রাহাম লিঙ্কনের ইউনিয়ন সেনা। ওরাই জিমকে গুলি করে পিটারকে বাঁচালো। কিন্তু পিটারের শরীর তখন আর তাকে সাপোর্ট দিচ্ছে না। দিনের পর দিন ক্ষুধা, আঘাত আর পালিয়ে বেড়ানোর ক্লান্তি তাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছে। সে কিছু বলার আগেই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। চোখ খুলতেই পিটার নিজেকে একটা মেডিকেল ক্যাম্পে দেখতে পায়। হ্যাঁ, অবশেষে সে ব্যাটন রুজে পৌঁছে গেছে। প্রথম সে বুঝতেই পারে না সে কোথায় আছে। চারিদিকে আহত মানুষ, কারো হাতে ব্যান্ডেজ, কারো শরীরে গুলির ক্ষত। কিছুক্ষণ আগেও সে জঙ্গলে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, আর এখন সে নিরাপদ একটা জায়গায় শুয়ে আছে। একজন নার্স এসে তাকে বিশ্রাম নিতে বলে। ধীরে ধীরে পিটার জানতে পারে, যেসব সৈন্য তাকে উদ্ধার করেছে তারা আসলে দাসপ্রথার বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের লক্ষ্য হলো বন্দী মানুষদের মুক্ত করা। অর্থাৎ বহুদিন পর প্রথমবারের মতো পিটার এমন মানুষদের দেখা পেল যারা তাকে মানুষ হিসাবে দেখছে, শুধু শ্রমিক বা সম্পত্তি হিসাবে নয়। এদিকে কিছুটা সুস্থ হওয়ার পর পিটার তার পুরো গল্প খুলে বলে। সে জানায় কিভাবে তাকে পরিবার থেকে জোর করে আলাদা করা হয়েছিল, কিভাবে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হয়েছে, কিভাবে জঙ্গলে পালিয়ে বাঁচার জন্য তাকে কুমিরের সঙ্গে লড়তে হয়েছে। সবকিছু শুনে সৈন্যরা অবাক হয়ে যায়, কারণ এমন পরিস্থিতি থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। এরপর একজন কর্মকর্তা তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায়, তুমি এখন মুক্ত, কিন্তু এখনো হাজার হাজার মানুষ বন্দি অবস্থায় আছে, তাদেরও মুক্ত করতে হবে। এই কথা শুনে পিটার দ্বিধায় পড়ে যায়, কারণ তার একমাত্র ইচ্ছা ছিল পরিবারের কাছে ফিরে যাওয়া। সে জানে না তার স্ত্রী আর সন্তানরা কেমন আছে, তারা আদৌ বেঁচে আছে কিনা তাও জানে না। তবুও সে বুঝতে পারে, যে কষ্ট সে সহ্য করেছে অন্যরা প্রতিদিন সেই কষ্টই সহ্য করছে। তাই শেষ পর্যন্ত সে সৈন্যদের সাহায্য করতে রাজি হয়। এখন আর সে শুধু নিজের জন্য লড়ছে না, সে লড়ছে হাজারো বন্দী মানুষের জন্য। কিছুদিন পর পিটার ক্যাম্পের বাইরে বের হয়, আর সেখানে সে একটা পরিচিত মুখ দেখতে পায়। সে অবাক হয়ে যায়, কারণ লোকটা আর কেউ নয়, তার বন্ধু গর্ডন। হ্যাঁ, চারজন সঙ্গীর মধ্যে ওরা দুইজন জীবিত অবস্থায় ব্যাটন রুজে পৌঁছেছে। দুজনে একে অপরকে দেখে খুশি হয়ে যায়। এত মৃত্যু আর ধ্বংসের মাঝেও অন্তত একজন পুরনো সঙ্গী বেঁচে আছে। এদিকে ক্যাম্পে থাকা কিছু লোক পিটারের পিঠের ক্ষত দেখতে চায়, কারণ তার শরীরের ক্ষতগুলো ছিল দাসপ্রথার নির্মমতার জীবন্ত প্রমাণ। তার পিঠে অসংখ্য চাবুকের দাগ ছিল, প্রতিটা দাগ যেন একটা নির্যাতনের ইতিহাস। এরপর তার সেই বিখ্যাত ছবি তোলা হয়, একটা ছবি যা পরবর্তীতে পুরো পৃথিবীকে নাড়া দিয়েছিল। মানুষ প্রথমবারের মতো এত স্পষ্টভাবে দেখতে পায় দাসদের ওপর কতটা ভয়ঙ্কর অত্যাচার চালানো হতো। ভাবো একবার, হাজারটা বক্তৃতা যে কাজ করতে পারেনি, একটা ছবি সেই কাজ করে দিয়েছিল। পিটারের পিঠের ক্ষত তখন অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতীক হয়ে ওঠে। এরপর শুরু হয় নতুন অধ্যায়। পিটারকে সৈন্যদের দলে অন্তর্ভুক্ত করা হয়। এখন সে আর পালিয়ে বেড়ানো একজন দাস নয়, সে একজন যোদ্ধা, একজন সৈনিক যে স্বাধীনতার জন্য যুদ্ধ করবে। একদিন একজন অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি কি লড়াই করতে পারবে? পিটার কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিজের জীবনের দিকে তাকায়। যে মানুষটাকে পরিবার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যে মানুষটা চাবুকের আঘাত সহ্য করেছে, যে মানুষটা জঙ্গলে মৃত্যুর সঙ্গে লড়েছে, তার কাছে আর হারানোর কি আছে? তাই সে দৃঢ় কণ্ঠে জানায় সে লড়বে, শেষ পর্যন্ত লড়বে। এরপর সৈন্যদল যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেয়। সামনে অপেক্ষা করছে বড় একটা সংঘর্ষ। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুক্ষণ পর শত্রুপক্ষের আক্রমণ শুরু হয়। চারিদিকে বিস্ফোরণ, গুলির শব্দ, ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। এক পর্যায়ে একটা বিস্ফোরণের ধাক্কায় পিটার দূরে ছিটকে পড়ে। তার চারপাশে সৈন্যরা একের পর এক আহত হচ্ছে, অনেকেই মারা যাচ্ছে, এমনকি তাদের অফিসারও গুলিবিদ্ধ হয়ে পড়ে। পিটার যখন তার কাছে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে, লোকটা আর বেঁচে নেই। এই দৃশ্য পিটারকে আরো শক্ত করে তোলে, কারণ সে বুঝতে পারে স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না, এর জন্য মূল্য দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। এরপর সে বাকি সৈন্যদের একত্রিত করে সামনে এগিয়ে যায়।
ভয়কে উপেক্ষা করে তারা শত্রুদের ঘাঁটির দিকে আক্রমণ চালায়। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে তারা বিজয় অর্জন করে, আর একটা গুরুত্বপূর্ণ এলাকা মুক্ত হয়, আর অনেক মানুষ স্বাধীনতার সুযোগ পায়। কিছুদিন পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। পিটার নিজের গ্রামের দিকে রওনা দেয়। এতদিন ধরে যে বাড়ির কথা ভেবেছে, অবশেষে সে সেখানে ফিরছে। পথে যেতে যেতে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, তার পরিবার কি এখনো সেখানে আছে, নাকি সে অনেক দেরি করে ফেলেছে। অবশেষে সে নিজের বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু বাড়ির ভেতরে কাউকে দেখতে পায় না। তার বুক ধড়ফড় করতেই শুরু করে। এক মুহূর্তের জন্য সে ভাবতে শুরু করে সবকিছু কি শেষ হয়ে গেছে। সে ঘুরে তাকায়, আর পরের মুহূর্তেই তার চোখ ভিজে ওঠে, কারণ সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী আর তার সন্তানরা, যাদের জন্য সে এতদিন বেঁচে ছিল, যাদের মুখ মনে করে সে প্রতিটা বিপদ পার করেছে। অবশেষে পরিবার আবার এক হয়ে যায়। দীর্ঘ কষ্টের পর তাদের জীবনে ফিরে আসে স্বাধীনতা। আর মুভির শেষে আমাদের জানানো হয় পিটারের সেই বিখ্যাত ছবি ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার পিঠের ক্ষত দাসপ্রথার নিষ্ঠুরতাকে সবার সামনে তুলে ধরেছিল।